গত ক্লাসে আমরা দেখেছি যে প্রিমোডিফায়ারে যতগুলো এলিমেন্ট আছে, বিশেষ করে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, পার্টিসিপল, তারপরে ডিটারমিনারের মধ্যে অনেকগুলা আমরা এলিমেন্ট দেখতে পাইছি। আহ, এতগুলা কিন্তু আপনি পোস্ট মডিফায়ারের মধ্যে পাবেন না। আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রিমোডিফায়ারের অনেকগুলো এলিমেন্ট কিন্তু আমরা পোস্ট মডিফায়ারের মধ্যেও এখানে দেখতে পাবো, মানে মেইনলি কমন যাবে আর কি। ঠিক আছে, তো নতুন করে আপনার শেখার কোনো প্রয়োজন হবে না। তো আমরা একটু দেখতে থাকি। প্রথমে দেখেন পোস্ট মডিফায়ার কি, সেটা কিন্তু আমরা মডিফায়ার প্রথম ক্লাসটাতেই আমরা আহ, মোটামুটি এটা ক্লিয়ার করে দিছি কিন্তু, যে পোস্ট মডিফায়ার হচ্ছে আমরা যাকে মডিফাই করব তার পরে থাকবে শূন্যস্থানটা। যেমন হি গেভ মি দিস বুক ড্যাশ। তো আমরা বলছি নর্মালি যখন অ্যাডভার্ব ব্যবহার করতে বলবে, অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্বকে আপনাকে তিনটা প্রশ্ন করতে হবে। সে আমাকে বইটি দিয়েছিল, কখন দিয়েছিল, আহ, কোথায় দিয়েছিল এবং কিভাবে দিয়েছিল। তাহলে আমি এখন যদি বলি হি গেভ মি দিস বুক ইয়েস্টারডে, তাহলে এই ইয়েস্টারডেটা কিন্তু আমাদের পোস্ট মডিফায়ার হয়ে যাবে। তাহলে আমরা একটু আহ, পর্যায়ক্রমে দেখতে থাকি। প্রথমে দেখেন প্রিমোডিফায়ার আমরা দেখেছিলাম, প্রথম এলিমেন্ট ছিল অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কিন্তু আমাদের সব সময় যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তেমন কিন্তু না। কিছু কিছু সময় আছে যখন অ্যাডজেক্টিভটা পরেও বসতে পারে। তাহলে এখানে দেখেন আই স হিম ড্যাশ পোস্ট মডিফাই ইউজিং অ্যান্ড অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে আপনাকে পোস্ট মডিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি দেয়া যায়, আই স হিম ড্যাশ। তাহলে আমরা এখানে দিতে পারি আই স হিম, আমি তাকে কি অবস্থায় দেখেছিলাম, আই স হিম সিক। দেখেন সিকটা কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটা কিন্তু অ্যাডভার্ব না। আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে শিখেছিলাম যে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না কোন পার্টস অফ স্পিচ কিভাবে আপনি বুঝবেন, আপনি সেটার সাথে আরেকটা নাউন নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে ওইটা কোনো সেন্স মেক করে কিনা। আপনি যদি বলেন যে সিক ম্যান, সিক বয়, দেখেন এটা কিন্তু সেন্স মেক করছে যে অসুস্থ মানুষ, অসুস্থ বালক। তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আই স হিম সিক। আবার হি ইজ ব্রিলিয়ান্ট, দেখেন এই যে ব্রিলিয়ান্ট, এটা কি, এটা অ্যাডজেক্টিভ না? তাহলে এটা কিন্তু আমাদের এই কমপ্লিমেন্ট হিসাবেও কিন্তু ব্যবহার করা যায়। তার মানে আমি এটা আপনাদের বোঝাতে চাচ্ছি যে অ্যাডজেক্টিভ যে সব সময় আমাদের নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এমনটা কিন্তু না। হ্যাঁ, তবে এটা অনেকটা আনইউজুয়াল। আসলে স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে সবসময় নাউন বা প্রোনাউনের শুরুর দিকেই থাকে। তাহলে এটা গেল অ্যাডজেক্টিভ। সব থেকে বেশি পোস্ট মডিফায়ারে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্বের ব্যবহারটা। তাহলে অ্যাডভার্ব যদি আসে, আপনাকে এইভাবে উল্লেখ করেও দিতে পারে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব ইউজিং অ্যান অ্যাডভার্ব। আবার জাস্ট এমনিতে বললো পোস্ট মডিফাই ইউজিং অ্যান অ্যাডভার্ব। তো যাই বলুক না কেন আপনাকে প্রথমে ভার্বের দিকে তাকাইতে হবে। যেমন শি সিংস, আমরা বলছি ভার্বকে প্রশ্ন করেন। ভার্বকে প্রশ্ন করেন কি, ওয়েন, হোয়ার অ্যান্ড হাউ। তাহলে এখন আপনি দেখবেন যে বাক্যটার মধ্যে এই তিনটার প্রশ্নের উত্তর আছে কিনা। যদি মনে করেন হোয়েন অলরেডি আছে, যেমন ধরেন এখানে বাক্যটা যদি এমন থাকতো শি সিংস অলওয়েজ, অথবা শি সিংস এভরিডে। তাহলে এভরিডে যদি থাকতো অলরেডি কিন্তু আমাদের এই হোয়েনের উত্তরটা দেয়া থাকতো। তাহলে আপনার কিন্তু এখন আর হোয়েনের উত্তর নিয়ে কাজ করা যাবে না, আপনাকে হোয়ার আর হাউ এর উত্তর নিয়ে কাজ করতে হবে। মানে এটাই বুঝাতে চাচ্ছি আপনাকে। আর যদি দেখেন না তিনটার কোনোটাই নেই, তাহলে এখন আপনার উপর, ইটস আপ টু ইউ। তাহলে আপনি নর্মালি সবসময় আমরা যদি সময় দিয়ে অ্যাডভার্ব গুলা খোঁজার ট্রাই করি, এটা আমাদের জন্য ইজিয়ার হয় না। শি সিংস, এখন দেখেন এখানে আমাদের কিন্তু ভার্বের সাথে কি আছে, ভি ওয়ান এর সাথে এস বা ইএস আছে। আমরা জানি এস বা ইএস শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করা হয়। তার মানে এই যে সেন্টেন্সটা এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের। তাহলে আপনি এমন কোনো আহ, সময়ের কথা বলবেন না যেটা পাস্টকে নির্দেশ করবে। যেমন আপনি যদি দেন শি সিংস ইয়েস্টারডে, তাহলে কিন্তু সেন্টেন্সটা হবে না। আপনাকে কি করতে হবে, কোনো বর্তমান সময়ের কথা বলতে হবে। তাহলে বর্তমান সময় কি কি হতে পারে, আপনি বলতে পারেন সে সব সময় গান গায়, তাহলে শি সিংস অলওয়েজ। তাহলে অলওয়েজটা কিন্তু আমাদের কি হয়ে গেল, অ্যাডভার্ব অফ টাইম হয়ে গেল। আপনি বলতে পারেন শি সিংস এভরি ডে, শি সিংস এভরি মর্নিং, তাই না? আবার আপনি যদি এই টাইমের মধ্যে না যেতে চান তাহলে আপনি কি করতে পারেন, এই যে হাউ, হাউ দিয়ে আসলে আমাদের কি হয়, অ্যাডভার্ব অফ ম্যানার আসে। তাহলে আপনি বলতে পারেন শি সিংস নাইসলি। তাহলে নাইসলি, হাউ মানে কি কিভাবে, সে গায়, কিভাবে গায়, নাইসলি সুন্দরভাবে। বা আপনি বলতে পারেন মেলোডিয়াসলি। তো এইভাবে আপনি কিন্তু আহ, আমাদের অ্যাডভার্ব গুলো ব্যবহার করতে পারেন। তারপর দেখেন হি কেম ব্যাক, সে ফিরে এসেছিল। আমরা বলতে পারি কখন ফিরে এসেছিল, আপনি বলেন হি কেম ব্যাক
yesterday. He came back fast. He came back slowly. এগুলো সবই কিন্তু অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ দেখলাম, অ্যাডভার্ব দেখলাম। আচ্ছা, এখন আসেন অ্যাডভার্বিয়াল। তাহলে অ্যাডভার্বিয়াল বোঝার জন্য আপনাকে আর অতিরিক্ত কিছু করতে হবে না। আপনি যদি অ্যাডভার্বের কনসেপ্ট বুঝে থাকেন তাহলে অ্যাডভার্বটা সেম জিনিস, শুধু একটাই পার্থক্য। অ্যাডভার্ব হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড, মানে সেখানে একটাই শব্দ থাকবে। আর অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বিয়ালকে আপনারা অ্যাডভার্ব ফ্রেজও বলতে পারেন। অ্যাডভার্বিয়াল অথবা অ্যাডভার্ব ফ্রেজ। ফ্রেজ কি জিনিস আমরা কিন্তু অলরেডি জানি। ফ্রেজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস। আর গ্রুপ অফ ওয়ার্ডস মানে কি? একটা শব্দ নাকি একাধিক শব্দ? একাধিক শব্দ মানে শব্দ সমষ্টি, যার মধ্যে কি কি থাকবে? যাই থাকুক, দুইটা জিনিস থাকবে না একসাথে। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই দুইটা একসাথে থাকবে না। তাহলে আপনি যদি সেইটা ব্যবহার করে ফেলতে পারেন, সেটা কিন্তু ফ্রেজ হয়ে যাবে। আর যেই অ্যাডভার্বটা ফ্রেজের মতো কাজ করবে, সেটাই হয়ে যাবে অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ফ্রেজ। মানে আপনাদের বুঝায় সিম্পলি, যেমন আমরা বললাম, সেম উদাহরণ দেখেন, শি সিংস, আমরা বললাম এভরিডে। এটা একটা শব্দ ছিল। এখন আপনাকে এভরিডে শব্দটাকেই যদি কি করতে পারেন, একাধিক শব্দে ভাগ করে দিতে পারেন, তাহলে সেটা অ্যাডভার্বিয়াল হয়ে যাবে। বা দেখেন, হি কেম ব্যাক, আমরা এখানে ধরেন বললাম ইয়েস্টারডে, গত কালকে সে ফিরে এসেছিল। ইয়েস্টারডে শব্দটা একটা, কিন্তু আপনি এখানে বলেন শি কেম ব্যাক ইন দ্য প্রিভিয়াস ডে, দ্য লাস্ট ডে। দেখেন এগুলা কিন্তু সব একাধিক শব্দ, এবং এর মধ্যে কি কোনো ফাইনাইট ভার্ব আছে, কোনো সাবজেক্ট আছে? নেই। সুতরাং এটা একটা কিসের মতো কাজ করছে? এটা একটা ফ্রেজের মতো কাজ করছে, এবং এটা একটা অ্যাডভার্ব। বিকজ আপনি দেখেন, আপনি যদি একে প্রশ্ন করেন সে কখন ফিরে এসেছিল, আপনি ইয়েস্টারডে বলেন অথবা দ্য প্রিভিয়াস ডে বলেন, সেটা কিন্তু সেম জিনিসকে বোঝাচ্ছে। ঠিক আছে? বা আপনি ধরেন বললেন হি কেম ব্যাক লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার, এইটাও কিন্তু অ্যাডভার্বিয়াল। বিকজ এটা একটা শব্দ না, এটা একাধিক শব্দ। তাহলে সেম জিনিস, অ্যাডভার্বিয়াল আর অ্যাডভার্ব একই জিনিস, শুধুমাত্র একাধিক শব্দে যদি আমরা প্রকাশ করি সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল, আর যদি একটা শব্দে আমরা প্রকাশ করি সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এই তো। আচ্ছা, এরপরে তাহলে আমরা দেখি অ্যাডভার্ব গেল, অ্যাডভার্বিয়াল গেল। পার্টিসিপল। দেখেন পার্টিসিপল কিন্তু আমরা প্রিমোডিফায়ারের মধ্যে অলরেডি আলোচনা করেছি, আমি এখানে আর বিস্তারিত যাচ্ছি না। পার্টিসিপল তিন প্রকার। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্ব প্লাস আইএনজি। আই স এ ম্যান, আমি একটা মানুষকে দেখেছিলাম। কি অবস্থায় দেখেছিলাম? আই স এ ম্যান স্ট্যান্ডিং, আই স এ ম্যান ডান্সিং। দেখেন ডান্সিং, স্ট্যান্ডিং এগুলো সবই কিন্তু ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা গঠন করছি। সুতরাং এটা হচ্ছে একটা পার্টিসিপল। শি স মি ড্যাশ টু কলেজ। আচ্ছা, সে আমাকে দেখেছিল ড্যাশ টু কলেজ, কলেজে কি করতে? কলেজে যাইতে। তাহলে সে স মি গোয়িং টু দ্য কলেজ। তাহলে এটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। আচ্ছা, যদি এখন পাস্ট পার্টিসিপল আসে, তাহলে পাস্ট পার্টিসিপল সেম জিনিস, ভি থ্রি। ভি থ্রি যদি আসে, এখানে দেখেন দ্য চেয়ার ওয়াজ, ভি থ্রি কি? ব্রোকেন। ভি থ্রি আর কি হতে পারে? দ্য চেয়ার ওয়াজ সোল্ড, সোল্ড হতে পারে, সেলের ভি থ্রি। ঠিক আছে? দ্য চেয়ার ওয়াজ ইউজড হতে পারে। মানে আপনি যা এখানে অর্থপূর্ণভাবে দিতে পারবেন, অর্থের সাথে সামঞ্জস্য রেখে, সেটা কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে এটা একটু দেখতে হবে। তবে দেখেন উই ফাউন্ড দ্য ডোর, আমরা কি বলতে পারি? এই সেম জিনিস। আমরা সাধারণত, আমার মাথায় ভি থ্রি আসলেই প্রথমে যেই কয়েকটা ভার্ব আসে সেটা হচ্ছে একটা ব্রোকেন। দেখেন ব্রোকেন দিয়ে কিন্তু অনেক কিছু সলভ করা যায়। উই ফাউন্ড দ্য ডোর ব্রোকেন, আমরা দরজাটি ভাঙা অবস্থায় পেয়েছিলাম। তাহলে ব্রোকেন দিয়ে অনেক কিছুই সলভ করা যাচ্ছে, জাস্ট আপনার ব্রোকেন হার্টটাকে আপনি সলভ করতে পারবেন না। অবশ্যই এটাও পারা যেতে পারে। আচ্ছা, ওইটা একটা অন্য ডিসকাশন। তাহলে এখন দেখেন পার্টিসিপল আমরা দুইটা গেল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখানে আমরা বলছিলাম যে হ্যাভিং প্লাস ভি থ্রি অথবা ভি থ্রি প্লাস আদার ওয়ার্ডস দিয়েও কিন্তু আমরা পারফেক্ট পার্টিসিপল করতে পারি। যেমন আই হ্যাভ গট জিপিএ 5 ড্যাশ। এখানে যদি পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে হয় তাহলে আপনাকে কি আনতে হবে? হ্যাভিং প্লাস ভি থ্রি দিই। তাহলে কি? আই হ্যাভ গট জিপিএ 5, আমি জিপিএ 5 পেয়েছি। হ্যাভিং
studied regularly, নিয়মিত পড়াশোনা করার মাধ্যমে বা নিয়মিত পড়াশোনা করে। তারপর দেখেন মাই ফাদার অ্যালাউড মি টু ড্রাইভ দ্য কার, আমার বাবা আমাকে গাড়িটা চালানোর জন্য মানে অ্যালাউ করছিল, প্রোভাইডেড দ্যাট আই টুক গুড কেয়ার অফ ইট। দেখেন এটা কিন্তু হ্যাভিং প্লাস ভি থ্রি না, আমরা এখানে বলছিলাম যে মোস্ট অফ দ্য টাইম আমরা পারফেক্ট পার্টিসিপল মানেই হ্যাভিং প্লাস ভি থ্রি, বাট অনেক সময় ভি থ্রি প্লাস আদার ওয়ার্ড দিয়েও কিন্তু আমরা পারফেক্ট পার্টিসিপলটা করতে পারি। এবং এইটা কিন্তু দেখেন এটা কিন্তু একটা আপনার ধরে নিতে পারেন ফ্রেজের মতোই কাইন্ডা, ঠিক আছে? না এটা আসলে ফ্রেজ না, কারণ এর মধ্যে ফিনাইট ভার্ব আছে, মাই ব্যাড। তাহলে দেখেন এখানে প্রোভাইডেড প্রথমটা যদি দেখেন তাহলে প্রোভাইডেড কিন্তু ভি থ্রি, আর ভি থ্রি প্লাস আদার ওয়ার্ডস দিয়ে কিন্তু আমরা এই পার্টিসিপলটা করতে পারছি। আমি বলছি এত কমপ্লিকেশনের মধ্যে আপনার যাইতে হবে না। আর প্রথমত আপনার পারফেক্ট পার্টিসিপল আসেই না, সুতরাং পার্টিসিপল যদি আসে তাহলে আপনারা প্রেজেন্ট আর পাস্ট এই দুটাকে একটু বেশি গুরুত্ব দিবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। পার্টিসিপল গেল, এবার আসেন অ্যাপোজিটিভ। যদি পোস্ট মডিফায়ারের মধ্যে বলেন সব থেকে পাঁচটা গুরুত্বপূর্ণ কোনগুলা এলিমেন্ট, তার মধ্যে একটা হচ্ছে অ্যাপোজিটিভ। ঠিক আছে, অ্যাপোজিটিভ যতগুলা বোর্ড প্রশ্ন আপনি সলভ করবেন দেখবেন যে একটা পর পরে আরেকটা কিন্তু অ্যাপোজিটিভের ব্যবহার আছে। তো প্রথমত আগে অ্যাপোজিটিভ জিনিসটা কি সেটা প্রাথমিকভাবে আপনাকে বুঝে নিতে হবে। অ্যাপোজিটিভের আরেকটা নাম আমরা নাউন ফ্রেজও দিচ্ছি, হ্যাঁ। মেইনলি আগে আমি যদি এটার গঠনগত দিক থেকে বলি তাহলে এটা একটা ফ্রেজ, ভালো মতো বুঝে নেন, এটা একটা ফ্রেজ, নট কি ক্লজ। তার মানে আপনি এই যে শূন্যস্থানের মধ্যে একটা গ্রুপ অফ ওয়ার্ড ব্যবহার করবেন, কিন্তু তার মধ্যে কি আসা যাবে না, তার মধ্যে সাবজেক্ট আর ফিনাইট ভার্ব আসা যাবে না। আর এই অ্যাপোজিটিভটা মূলত কি হবে, এই যে যার পরে আপনি বসাচ্ছেন অ্যাপোজিটিভটা সেইটার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য আপনাকে দিতে হবে। যেমন এখানে কি আছে, এখানে আছে বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে আপনাকে একটা তথ্য দিতে হবে। সেই তথ্যটা কি হওয়া যাবে না, সেই তথ্যটা অলরেডি এই সেন্টেন্সে যেই তথ্যটা দেয়া আছে সেইটা হওয়া যাবে না। যেমন আপনি যদি বলেন বাংলাদেশ আ স্মল কান্ট্রি, ইজ আ স্মল কান্ট্রি, জিনিসটা রিডান্ডেন্ট হয়ে গেল না, বাহুল্য দোষ হয়ে যাবে এখানে। সুতরাং এই যে সেন্টেন্সে যেটা দেয়া আছে আমাদের সাবজেক্ট সম্পর্কে সেইটা ব্যতীত আপনি অন্য যে কোনো এক্সাম্পল এখানে দিতে পারেন, কিন্তু তার মধ্যে অবশ্যই অবশ্যই আপনাকে ফিনাইট ভার্ব আর সাবজেক্ট নিয়ে আসবেন না, এটা মাথায় রাখবেন। এবং অ্যাপোজিটিভ সবসময় দুইটা কমার মাঝখানে বসে, এবং এইটা যেহেতু একটা অতিরিক্ত ইনফরমেশন, এটা বাদ দিলেও কিন্তু সেন্টেন্স হয়ে যাবে, সেন্টেন্সে কোনো সমস্যাই হবে না। যেমন আমি যদি এটা জাস্ট বলি বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, এটা কি হচ্ছে না, এটা তো একটা কমপ্লিট সেন্স প্রকাশ করে। তাহলে এখন আমরা স্মল কান্ট্রি বাদ দিয়ে বাংলাদেশ সম্পর্কে আর কি কি বলতে পারি, বাংলাদেশ সম্পর্কে আমরা অনেক কিছু বলতে পারি। ঠিক আছে, আর আমি বললাম বাংলাদেশ, দ্য স্মল কান্ট্রি বাদ দিয়ে আমরা বললাম বাংলাদেশ সাউথ এশিয়ান কান্ট্রি, সাউথ এশিয়ান কান্ট্রি। আপনি বলতে পারেন বাংলাদেশ প্লেস অফ ন্যাচারাল বিউটি। আচ্ছা এখন লক্ষ্য করেন এ সাউথ এশিয়ান কান্ট্রি বা এ প্লেস অফ ন্যাচারাল বিউটি, এগুলো কোনোটার মধ্যে দেখেন কোনো ফিনাইট ভার্ব নেই, সুতরাং এটা কিন্তু একটা ফ্রেজের মতো কাজ করছে। ঠিক আছে, আর এই ফ্রেজটা কোন জায়গায় আছে দেখেন তো, এই যে আমাদের ফিনাইট ভার্ব তার আগে আছে। আপনারা জানেন ফিনাইট ভার্বের আগে সাধারণত নাউন বা প্রোনাউন বসে সেটা সাবজেক্ট হিসেবে কাজ করে। ওকে, ওই জন্য এটা কিন্তু আমরা নাউন ফ্রেজ হিসাবে এখানে আমরা আলোচনা করছি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভের আলোচনা। এখন আমি অনেক সময় অ্যাপোজিটিভ শেখানোর সময় একটু শর্টকাট নিয়ম বলেন বা একটা ফাঁকিবাজি বুদ্ধি এটাও শেখানোর ট্রাই করি অনেক সময়। যদি আপনার মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়, কোনো কিছু কাজ করছে না, বা আপনি এখানে যেটা আছে আসলে ধরেন যে সাবজেক্টটা দেয়া আছে যার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে হবে, আপনি তার সম্পর্কে কিছুই জানেন না, তো তখন একটা জিনিস অবলম্বন করা যায়, সেটা হচ্ছে কি, একটা কমন ফর্মুলা, সেটা হচ্ছে ওইটার কমন নাউনে আপনি চলে যাবেন। ধরেন আপনি বাংলাদেশ আপনি জানেন না যেটা সাউথ এশিয়ান কান্ট্রি নাকি এটা ন্যাচারাল বিউটি, কিছু জানেন না আপনি। তাহলে আপনাকে কি করতে হবে বলেন তো, আপনি এই যে নাউনটা এখানে দেয়া আছে এইটার কমন নাউনে চলে যান। বাংলাদেশ একটা কিসের নাম, প্রথমত বলেন বাংলাদেশ হচ্ছে একটা দেশের নাম, তাহলে আপনি বলতে পারেন যে দেশ, কান্ট্রি। এখন জাস্ট কান্ট্রি বললে তো আর এটা ফ্রেজ হচ্ছে না, ফ্রেজ হলে আপনার কি করতে হবে, একাধিক ওয়ার্ড করতে হবে। তাহলে আপনার এই যে কান্ট্রি একটা নাউন,
নাউনকে মডিফাই করে কে? নাউনকে মডিফাই করে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আপনি এখানে অ্যাডজেক্টিভ দিবেন, ঠিক আছে, নাউনের আগে। তাহলে এখানে যেহেতু স্মল অলরেডি আছে, আর নর্মালি আমি আসলে এই জায়গাতে কান্ট্রি দেওয়ার ফলে এখানে পরে আবার কান্ট্রি শব্দটা আসছে, দেখতে একটু বেখাপ্পা লাগে, তারপর আমি শেখানোর জন্য বলছি, হ্যাঁ, সবসময় তো থাকবে না। ধরেন এখানে বাংলাদেশ এইখানে আছে যে ইজ আ সাউথ এশিয়ান কান্ট্রি, ওকে, এইখানে আছে। তাহলে আমরা এখানে দিতে পারতাম বাংলাদেশের কমন নাউন হচ্ছে কান্ট্রি, তার আগে একটা অ্যাডজেক্টিভ স্মল দিতে পারতাম, অথবা আমরা দিলাম ধরেন বিউটিফুল, ঠিক আছে। আর এখন দেখেন তাহলে বাংলাদেশ বিউটিফুল কান্ট্রি, এইটা বললেও কিন্তু এখনো কমপ্লিট সেন্স আসছে না, বিকজ এখানে কিন্তু ডিটারমিনার নেই। তাহলে আপনাকে একটা ডিটারমিনার দিতে হবে। তাহলে আপনি এ দিবেন, বাংলাদেশ আ বিউটিফুল কান্ট্রি ইজ এ স্মল কান্ট্রি, ঠিক আছে। দুইবার কান্ট্রি শুনতে একটু খারাপ লাগছে। তাহলে মেইনলি আমাদের টেকনিকটা হচ্ছে এইটার কমন নাউন খুঁজে বের করা, তার আগে একটা আর্টিকেল বসানো, সরি, তার আগে একটা অ্যাডজেক্টিভ বসানো এবং তার আগে একটা আর্টিকেল বসানো, তাহলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে, অ্যাপোজিটিভ হয়ে যাবে। এখন আমরা এটা নিয়ে বুঝাই, দেখেন, নজরুল ইসলাম ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল পয়েট। নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। এখন দেখেন এখানে জাতীয় কবি এই তথ্যটা দেয়া আছে, এই তথ্য বাদ দিয়ে আমি মনে করেন নজরুল ইসলাম সম্পর্কে কিচ্ছু জানি না, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, আপনি এখন নজরুল ইসলামের কমন নাউন গুলা খুঁজে বের করবেন। তাহলে নজরুল ইসলাম প্রথমত উনি কি একজন, আপনি বলেন উনি একজন মানুষ। আপনি যদি এর মধ্যে আরো স্পেসিফিক ভাবে আসেন, তাহলে আপনি আর কি কি পাবেন। মানুষের মধ্যে উনি প্রধানত একজন পুরুষ আপনি বলতে পারেন। আপনি যদি আরো ভেতরে ঢুকতে পারেন, তাই না, উনি কি, উনি একজন রাইটার, আপনি তাহলে বলতে পারেন যে উনি একজন রাইটার। আচ্ছা, রাইটার আমরা কমন নাউন পেয়ে গেলাম। এখন রাইটারের আগে আমরা কি বসাবো, আমরা একটা আর্টিকেল বসাবো। তাহলে আপনি আর্টিকেল, সরি, অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে অ্যাডজেক্টিভ কেমন রাইটার, আমরা বললাম যে উনি বিখ্যাত রাইটার, ফেমাস রাইটার, এবং তার আগে একটা আর্টিকেল হবে। আর্টিকেলটা লক্ষ্য করবেন, আপনি যে অ্যাডজেক্টিভটা দিচ্ছেন এটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, মানে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, তাহলে এখানে এম দিবেন। হ্যাঁ, যদি এখানে আমি বলতাম এক্সিলেন্ট রাইটার, তাহলে কিন্তু আমি এখানে এ এক্সিলেন্ট বলতাম না, আমি বলতাম অ্যান এক্সিলেন্ট রাইটার। যেহেতু ফেমাস বলছে ওই জন্য আমি বলছি এ ফেমাস রাইটার। এখন দেখেন আপনি রাইটার পর্যন্ত যদি না পারতেন, ধরেন আপনি ম্যান দিলেন, হ্যাঁ, আর আপনার মাথায় কোনো অ্যাডজেক্টিভও নেই, তাহলে আপনি কি করবেন, গুড, তার আগে এ, নজরুল ইসলাম এ গুড ম্যান, অথবা অ্যান অনেস্ট ম্যান ইজ আওয়ার ন্যাশনাল পয়েট। এখন এইটা মনদের ভালো, আমি এমন বলছি না, আমি এনকারেজ করছি না যে এই টেকনিক ব্যবহার করতে, কিন্তু আমার কথা হচ্ছে যখন আপনার মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়, আপনার মাথায় কিচ্ছু আসে না, তখন এটা হচ্ছে সামথিং ইজ বেটার দ্যান নাথিং। ওকে, যেহেতু গ্রামারগত ভাবে জিনিসটা মানে অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে ব্যবহার করা যায়, যদি আপনার ওই কনটেক্সটের সাথে মিলে, তাহলে কিন্তু টিচার এখানে নাম্বার দিতে বাধ্য থাকবে। ওকে, তাহলে এইটা গেল আমাদের অ্যাপোজিটিভ বা নাউন ফ্রেজ। এখন ঠিক সিমিলার একটা জিনিস, নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। সেম জিনিস, কিচ্ছু না, সেম জিনিস। আপনি এখানে দেখেন, এখানে আমরা বলছি অ্যাপোজিটিভ হচ্ছে একটা ফ্রেজ, আর এখানে নামের মধ্যে আছে রিলেটিভ ক্লজ। আপনার রিলেটিভ মানে জানেন, রিলেটিভ প্রোনাউন গুলা WH ওয়ার্ড যেগুলো আছে, হু, হোয়ার, হুইচ, হোয়াট, ইত্যাদি ইত্যাদি। আর ক্লজ মানে তো আপনারা বুঝতেই পারছেন কি হবে, একটা ফিনাইট ভার্ব আসবে, আর তার আগে একটা নাউন বা প্রোনাউন যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে এই যে সেম জিনিস আমরা যেটা দিয়েছিলাম, বাংলাদেশ সম্পর্কে আমরা কি দিছিলাম, বাংলাদেশ সম্পর্কে আমরা দিছিলাম হচ্ছে সাউথ এশিয়ান কান্ট্রি, সাউথ এশিয়ান কান্ট্রি। তাহলে এর পূর্বে যদি আপনি রিলেটিভ ক্লজটা এবং একটা ভার্ব দিয়ে দেন, তাহলে কিন্তু সেটা ইয়ে হয়ে যাবে, রিলেটিভ ক্লজ হয়ে যাবে। মানে এর আগে আপনি রিলেটিভ প্রোনাউনটা দিবেন এবং একটা ভার্ব দিবেন। তাহলে বাংলাদেশ সম্পর্কে আমি যদি দিই, রিলেটিভ প্রোনাউনটা কি হবে, হু হবে, ওয়্যার হবে, হুইচ হবে, হোয়াট হবে, কোনটা হবে দেখেন। তাহলে আমরা এখানে দিতে পারি, বাংলাদেশ যেহেতু ব্যক্তি না, তাহলে আমরা এখানে ব্যক্তিবাচক হু তো দিতে পারছি না, আমরা কিন্তু দিতে পারি হুইচ ইজ আ বিউটিফুল কান্ট্রি। অথবা যদি হোয়ার দেন, সব থেকে ভালো এটা দেখেন, হোয়ার আই ওয়াজ বর্ন। দেখেন এখানে কিন্তু আই ওয়াজ বর্ন এটা আমি ব্যবহার করতে পারছি, বিকজ এটা কিন্তু ফ্রেজ না যে আমাকে এখানে ফিনাইট ভার্ব আনা যাবে না, ঠিক আছে। তাহলে বাংলাদেশ যেখানে আমি জন্মেছিলাম ইজ আ বিউটিফুল, ইজ আ স্মল কান্ট্রি, সেটা একটা ছোট দেশ হয়ে যাচ্ছে। কিন্তু নজরুল ইসলাম সম্পর্কে আমরা দিছিলাম কি, আমরা দিছিলাম নজরুল ইসলাম আ ফেমাস, আ ফেমাস পয়েট, অথবা ফেমাস রাইটার, এটা ছিল আমাদের
অ্যাপোজিটিভ মানে ফ্রেজ। এখন এইটাকেই জাস্ট আপনি কি করবেন, একটা রিলেটিভ প্রোনাউন দিবেন আগে, তারপরে একটা বি ভার্ব দিয়ে দিবেন। তাহলে নজরুল ইসলাম ইনি একজন ব্যক্তি, আমার রিলেটিভ প্রোনাউনটা কি হবে, হু। আর যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট তাহলে আমাদের ভার্বটা হবে ইজ। তাহলে দেখেন নজরুল ইসলাম হু ইজ আ ফেমাস রাইটার ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। তাহলে ভেরি ইজি জিনিসটা, ঠিক আছে। রিলেটিভ ক্লজ অ্যান্ড অ্যাপোজিটিভ আর দ্য সেম, জাস্ট এর মধ্যে কি কি থাকবে না, রিলেটিভ প্রোনাউনটা আমরা আনবো না এবং পরের বি ভার্বটা আনবো না। তো প্রোনাউনটা আর বি ভার্বটা বাদ দিলে সেটা হয়ে যাবে অ্যাপোজিটিভ, আর ওই দুটা যুক্ত করলে সেটা হয়ে যাবে রিলেটিভ ক্লজ। আচ্ছা, এখন আসেন প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা অলরেডি সবাই জানি প্রিপোজিশন কোনগুলা। প্রিপোজিশন ওই যে ইন, অ্যাট, অফ, অন, ওভার, বাই, উইথাউট, ফর, এগুলা সব প্রিপোজিশন। যদি শুধু প্রিপোজিশন ব্যবহার করার কথা বলে তাহলে আমি খুব একটা সমস্যা আপনাদের দেখছি না। এখানে দেখেন, দ্য বয় ড্যাশ ইন দ্য ব্ল্যাক শার্ট ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে দ্য বয় ইন দ্য ব্ল্যাক শার্ট মানে এই যে কালো শার্টে যেই ছেলেটা আছে সে আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। এখানে অনেকে বলতে পারে দ্য বয় ওয়ারিং দ্য ব্ল্যাক শার্ট, কিন্তু দেখেন ওয়ারিং কিন্তু আহ, আমাদের প্রিপোজিশন না। প্রিপোজিশন আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন দ্য ফোন ড্যাশ দ্য গোল্ড কাভার ইজ এক্সপেন্সিভ। এখন দ্য ফোন ইন দ্য গোল্ড কাভারও বলতে পারেন, উইথ দ্য গোল্ড কাভারও বলতে পারেন, আবার আপনার মাথায় কিছুই আসছে না, আপনি বলেন অন দ্য গোল্ড কাভার, গোল্ড কাভারের উপরে যে ফোনটা আছে এটাও কিন্তু হয়ে যাবে, কিন্তু দেখতে হবে আপনার ওই প্যাসেজের মধ্যে কনটেক্সট অনুযায়ী কোনটা বেশি খাটে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন। সমস্যা যেটা হয় মেইনলি আসে যেটা প্রিপোজিশন থেকে সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তখন আবার মাথায় একটু একটু কেটে যায় যে ফ্রেজ আবার কি জিনিস। সেই জন্য বারবার বলছি, সবসময় যখন গ্রামারের এই সমস্ত আমরা টপিকগুলা নিয়ে মানে আলোচনা করব বা আমরা এগুলো পড়াশোনা করব, সবসময় ট্রাই করবেন এই যতগুলা বেসিক কনসেপ্ট গুলো আছে, ফ্রেজ কি জিনিস, ফিনাইট ভার্ব নন ফিনাইট ভার্ব কি জিনিস, ক্লজ কি জিনিস, ইডিয়ম কি জিনিস, এইগুলো যাতে আপনার সবসময় সলিড আইডিয়া থাকে, তাহলে আপনি এখানে কোনোভাবে আপনাকে কিন্তু কেউ কনফিউজ করতে পারবে না। তাহলে সেম জিনিস আমরা বলছিলাম যে, যেমন দেখেন অ্যাডভার্ব আর অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব হচ্ছে এক ওয়ার্ডে, আর অ্যাডভার্ব ফ্রেজ যেহেতু ফ্রেজকে অবশ্যই আপনার কি হতে হবে, গ্রুপ অফ ওয়ার্ড, একাধিক ওয়ার্ডস হতে হবে, তাই না। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ কি হবে, যেই ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে সেটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন আমরা এর আগে দেখেছিলাম দ্য বয় দ্য ব্ল্যাক শার্ট, এটা কিন্তু এখানে দেয়া ছিল, হ্যাঁ। আর এখানে কিন্তু এটা আমি দিইনি, তাহলে আমরা এখানে বলতে পারি দ্য বয় ইন দ্য ব্ল্যাক শার্ট, ইন দ্য ব্ল্যাক পাঞ্জাবি, ইন দ্য হাফ প্যান্ট, যদি আপনার সেরকম বেস্ট ফ্রেন্ড থাকে আর কি। তো এখানে দেখেন ইন দিয়ে শুরু হয়েছে হুইচ ইজ আ প্রিপোজিশন, এবং এটা একটা ফ্রেজ বিকজ এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, সাবজেক্ট নেই। তাহলে এই ফ্রেজটা শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে, এটা হয়ে গেল একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আবার এখানে কি শুধু এরকমই দিতে হবে যে কি পড়ে আছে সেটা নিয়েই আমরা প্রিপোজিশনাল ফ্রেজ দিতে পারবো না? অবশ্যই না। আপনি যে কোনো একটা প্রিপোজিশন আগে সিলেক্ট করেন, ঠিক আছে। তাহলে আপনি এখানে কি বলতে পারেন, আপনি বলতে পারেন দ্য বয়, ধরেন আচ্ছা, আন্ডার এটা একটা প্রিপোজিশন। নিচে কিসের নিচে, আন্ডার দ্য ট্রি, যে গাছের নিচে যে ছেলেটা আছে সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তাহলে দেখেন আন্ডার এটা হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে আমরা এক্সট্রা কিছু ওয়ার্ড যুক্ত করেছি যার মধ্যে কোনো ফিনাইট ভার্ব সাবজেক্ট নেই, সুতরাং এটা একটা ফ্রেজ, সুতরাং প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেছে। দ্য বয় আন্ডার দ্য ট্রি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ওকে। দ্য ফোন উইথ আ গোল্ড কাভার ইজ এক্সপেন্সিভ, ঠিক আছে। দ্য ফোন ইন দ্য লার্জ শপ ইজ এক্সপেন্সিভ, দেখেন এই ইন দ্য লার্জ লার্জ শপ এটাও কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এটা গেল আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। এরপরে আমাদের ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আপনি ইনফিনিটিভ আসলো, যদি আপনি মনেই না রাখতে পারেন যে ইনফিনিটিভের গঠনটা কি, তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে এখানে আপনাকে দেখতে হবে হি ওয়েন্ট আউটসাইড, সে বাইরে গিয়েছিল। আপনাকে এখানে ইনফিনিটিভ ব্যবহার করে মডিফাইটা করতে হবে। সে বাইরে গিয়েছিল কি করতে, তা আপনি বললেন হি ওয়েন্ট আউটসাইড টু ডান্স, নাচতে গিয়েছিল সে বাইরে। টু সিং, টু প্লে, কিন্তু এমন ভার্ব দিবেন না যেটা আবার পরে অবজেক্ট সহ প্রয়োজন হয়, ঠিক আছে। নর্মালি এই টাইপের দেওয়ার চেষ্টা করবেন যেগুলো ইনট্রান্সিটিভ ভার্ব। হি ওয়েন্ট আউটসাইড টু ডান্স, তাহলে এই যে টু প্লাস ভি ওয়ান এটা কিন্তু ইনফিনিটিভ হয়ে গেল। এবং সেম জিনিস ইনফিনিটিভ
হয়ে গেল ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে বুঝতেই পারছেন ইনফিনিটিভ ফ্রেজ কি জিনিস। ইনফিনিটিভ মানে আমরা জানি টু প্লাস ভি ওয়ান। আর ফ্রেজ করার জন্য আমাদের কিছু কি করতে হবে, আমাদের এক্সট্রা কিছু ওয়ার্ড এখানে যুক্ত করতে হবে। এখানে কিন্তু জাস্ট টু, যেমন হি ওয়েন্ট টু মার্কেট, আপনি বললেন টু বাই। আচ্ছা টু বাই এটা দিলে কিন্তু এটা ইনফিনিটিভ হইলো, ইনফিনিটিভ ফ্রেজ কিন্তু হয়নি। তাহলে ফ্রেজ হতে গেলে আপনাকে অবশ্যই এখানে বলতে হবে কি কিনতে গেছিল। হি ওয়েন্ট টু মার্কেট টু বাই আ বুক, অথবা টু বাই আ শার্ট। দেখেন এখন এই যে অতিরিক্ত ওয়ার্ড দিলাম না, এটা কিন্তু একটা ফ্রেজ হয়ে গেল, যেটা শুরু হয়েছে একটা ইনফিনিটিভ দিয়ে, তার মানে এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা এরপরে আমরা যদি এখানে একটু বলার চেষ্টা করি, তাহলে আমি মোটামুটি পোস্ট মডিফায়ার যতগুলো এলিমেন্ট আমরা সাধারণত পাই সেগুলা শেষ করে ফেললাম। এখন আপনাদের আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে সব থেকে কমন কোন মডিফায়ার গুলো আমরা পাই। ধরেন আমি এত কিছু মনে রাখতে পারবো না, স্যার আমাকে হচ্ছে জাস্ট বলে দেন যে আমি এই 8টা 10টা 12টা মনে রাখবো, মুখস্থ করে যাব। আমাকে হচ্ছে 10টার মধ্যে ন্যূনতম 6টা 7টা আমাকে হচ্ছে কমন পেতে হবে এলিমেন্ট। তাহলে আমি বলবো যদি প্রি মডিফায়ার কথা চিন্তা করেন, প্রি মডিফায়ারের মধ্যে সবার আগে অ্যাডজেক্টিভ তো মাস্ট, এটা তো একদম সব থেকে বেশি আসে। তারপরে আমরা বলতে পারি ডিটারমিনারের কথা। হ্যাঁ, ডিটারমিনারের মধ্যে আবার কোনগুলো ইম্পর্টেন্ট, ডিটারমিনারের মধ্যে ইম্পর্টেন্ট সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে এক পসেসিভ, তারপরে আসে হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এইগুলো আপনার সব আলাদা আলাদা করে বেশি গুরুত্ব দিয়ে মুখস্থ করে ফেলবেন। পজিটিভ কোনগুলো, মাই, আওয়ার, ইওর, ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট দিস দোজ, দেখেন এগুলো কিন্তু সব ইজি। হ্যাঁ, জাস্ট গুলায় ফেলবেন না। ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট দিস দোজ। যদি ডিস্ট্রিবিউটিভ হয়, ডিস্ট্রিবিউটিভ কোনগুলা, ওই যে এভরি, ইচ, আইদার, নাইদার, এগুলো কিন্তু ডিস্ট্রিবিউটিভ। তো এই যে নাম অনেকগুলো কাছাকাছি আছে, যেমন ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভি ওয়ান, আবার ইন্টেন্সিফায়ার মানে কিন্তু ওই যে ভেরি, সো, এক্সট্রিমলি। তো নামগুলা কাছাকাছি, ওই জন্য অনেক সময় সমস্যা হয়। তো ওইগুলো একটু আপনার মাথায় রাখতে হবে। তারপরে ডিটারমিনারের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারটা গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি আসে। ঠিক আছে, আর্টিকেল, দেখেন এগুলো তো আর মুখস্থ করার কিছু নেই, এগুলো অলরেডি আপনারা জানেন। হ্যাঁ, এগুলো হচ্ছে ডিটারমিনার। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টেন্সিফায়ার, যেটা আজকে আমরা শিখলাম। ইন্টেন্সিফায়ার কিন্তু প্রায় আসে বলা যায়। আচ্ছা এছাড়া যদি আমরা দেখি আর কি কি আসে, আর আসে হচ্ছে যদি পোস্ট মডিফায়ারে আসি, পোস্ট মডিফায়ার সব থেকে বেশি তো অ্যাডভার্ব, এটা আগে বলে দিতে হবে। আর অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ বা নাউন ফ্রেজ। হ্যাঁ, আর অ্যাপোজিটিভ পারলে আমি ধরে নিচ্ছি আপনি রিলেটিভ ক্লজও পারবেন, এটা না পারার কোনো বিষয় না। আপনাকে ইনফিনিটিভটাও মনে রাখতে হবে, ইনফিনিটিভ। দেখেন এইগুলা যদি আপনি মোটামুটি মনে রাখেন না, অনেকগুলা কিন্তু এইগুলা দিয়ে কভার করা পসিবল। হ্যাঁ, তাহলে এই গেল হচ্ছে আমাদের প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ারের পুরা পোস্টমর্টেম আমি করে ফেললাম। আপনাদের এখন কাজ হবে যতটুকু সম্ভব আপনারা আগের বছরের প্রশ্নগুলা সলভ করবেন। নট অনলি বোর্ড কোয়েশ্চেন্স, আপনারা তার সাথে কি কি করবেন, আপনার তার সাথে যতগুলা ক্যাডেট কলেজ আছে, প্রথম সারির যে কলেজগুলো আছে, এইগুলা একটু সলভ করার চেষ্টা করবেন। অনেক সময় বোর্ড প্রশ্ন এই যে ক্যাডেট কলেজের প্রশ্ন বা প্রথম সারির কলেজগুলোর প্রশ্ন থেকে কিন্তু বোর্ডের প্রশ্ন দিয়ে দেয়। আমি আজকের ক্লাসে জাস্ট দুইটা আপনাদের প্র্যাকটিস করে দেখাবো। মানে গত আমরা হচ্ছে প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার ক্লাস করার পরে যতগুলো আমরা এলিমেন্ট দেখলাম, তার উপরে আমি জাস্ট একটু আপনাকে দেখাবো যে এগুলা মানে ইমপ্লিমেন্ট যদি আমরা করি অন পেপার, কিভাবে আপনি এটা ভাববেন, মডিফায়ারটা কিভাবে প্র্যাকটিসটা করবেন। ঠিক আছে, তাহলে প্রথমে একটু আমরা দেখব একটা প্রশ্ন আমি আপনাদের জন্য এখানে দিয়ে রেখেছি, দেখেন।